মিথ্যে কথা বলে ফিল্ম প্রচার করা এটা তো আমাদের ইউটিউবের কমিউনিটি ভালোই শিখেছে। মানে 27 বছরের ডিভোর্স কেস এই এই পয়েন্টটা তুলে এরা সব জায়গায় প্রচার করেছে। ইনফ্যাক্ট রাস্তা অব্দি নেমে গেছে এইটা জিজ্ঞেস করতে যে ডিভোর্স কেস কেন বেড়ে যাচ্ছে। তো ডিভোর্স কেসের ঘটনায় পরে আসছি। আগে বলি 27 বছরের যে কেসটা সেটার অবলম্বনে কিন্তু এই ফিল্মটা একদমই বানানো হয়নি। তো এই রিভিউটা শুরু করার আগে আমি আগেই বলে নিতে চাই আমি কিন্তু ব্রুটালি অনেস্ট হব এই ভিডিওটা নিয়ে। আই এম নট গোইং টু লিভ এনি স্টোন আনটার্নড বিকজ এটা যেহেতু লেখা হচ্ছে ইউটিউব কমিউনিটির, মানে আমাদের বাংলা ফিল্ম রিভিউ কমিউনিটির সবচেয়ে বড় সেলিব্রেটেড স্টার অরিত্র ব্যানার্জি, রাইট? এই আমি অরিত্র জ্ঞান এই নামটাই জানি। তো ওর যেহেতু এই লেখা গল্পটা, তো সেই জন্য এই এই গল্পটাকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না। বিকজ ওনার চ্যানেলে প্রচুর উনি রিভিউজ করেন, উনি চুলচেরা বিশ্লেষণ করেন অনেক ফিল্মের, অনেকের কাজের। তো ওনার কাজটা কেন ছাড়বো বলুন? তো রাস্তায় ওনারা ক্যাম্পেইন করেছিলেন যে ডিভোর্স কেস কেন বেড়ে যাচ্ছে, এই নিয়ে অনেক লোকের ওনার ওপিনিয়ন গ্যাদার করেছিলেন। এবার সেটা পাবলিসিটি স্টান্ট অবভিয়াসলি, বাট ঠিক আছে, এরকম ফিল্মের জন্য পাবলিসিটি স্টান্ট করাই যেতে পারে। বাট ওটা করে ওনারা অ্যাওয়ারনেস জাগানোর চেষ্টা করেছেন, এরকম একটা প্রচার করছিল। বাট ফিল্মটা কিন্তু কোনোভাবে অ্যাওয়ারনেস প্রচার করে না, মানে অ্যাওয়ারনেসের ফিল্ম নয় এটা কোনোভাবেই। এই ফিল্মটা ডিভোর্স ইস্যুটাকে মকারি বানিয়ে দিয়েছে। ইটস হাইলি ইনসেন্সিটিভ অ্যান্ড কমপ্লিটলি মেক্স আ মকারি অফ দ্য ডিভোর্স সিস্টেম। মানে ফিল্মটা এতটাই যুক্তিহীন এবং ইনসেন্সিটিভ যে এখানে দেখানো হচ্ছে যে ডিভোর্সের পেছনে কারণ কি, কেউ ম্যাগি বানাতে পারে না, কারুর হাতে নখ, তো তাদের কিছু কাজকর্ম করতে অসুবিধে হয়। হ্যাঁ, এর থেকে বাজেভাবে বলেছে, বাজে ভাষায় বলা আছে, ঠিক আছে, আমি অনেক সভ্য ভাষায় বললাম এটাকে। এরকম আরও অনেক অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র নিয়ে বলা হয়েছে যে এই কারণে নাকি ডিভোর্স হয়। তো দেখুন, এটা কমেডি ফিল্ম হতেই পারে, কমেডিতে আমরা অনেক রকম এরকম ইনসিডেন্টকে হিউমার করে দেখাই, বাট তাহলে মেসেজটা হওয়া উচিত না অ্যাওয়ারনেস? তাহলে মেসেজটা হওয়া উচিত ইটস আ কমেডি ফিল্ম, রোমকম। ওকে ফাইন, রোমকম হিসেবে আমি দেখবো। তুমি রাস্তায় রাস্তায় ঝান্ডা নিয়ে বেরিয়ে গেছো, প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে গেছো, ডিভোর্স কেন হচ্ছে, অরিত্র নড়তে পারছে না, রাস্তা দিয়ে নড়তে নড়তে জিজ্ঞেস করছে ডিভোর্স কেন হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক যে মহিলাদের ওপর নির্যাতন করা হয় তারা ম্যাগি বানানোর জন্য গিয়ে ডিভোর্স ফাইল করেন, বা ওই অতুল অজয় যে সুইসাইড করেছিলেন ওনার ওয়াইফ ওনার ম্যাগি ভালো করে বানিয়ে দিত না, বা বড় নখ ছিল বলে উনি ডিভোর্স ফাইল করতে চেয়েছিলেন, এরকম তো হয়নি না? তো ডোন্ট মেক দিস, এইরকম সেন্সিটিভ ইস্যুকে নিয়ে জোক করো না। ডিভোর্স ইস্যু কেস বাড়ছে, অবশ্যই সেটা নিয়ে একটা সেন্সিটিভ ইস্যুর ওপর তুমি একটা ফিল্ম বানাতে পারো, সেখানে কমেডিক এলিমেন্ট তুমি রাখতে পারো, বাট তোমার বেসিসটাই এরকম ফাউল, তাহলে ফাউলভাবে প্রচারটা করো না। রাস্তা দাঁড়িয়ে ঝান্ডা নিয়ে কি প্রমাণ করতে চাইছো? এটা গেল পয়েন্ট নাম্বার 1 ডিভোর্স নিয়ে। নেক্সট হচ্ছে এই সিনেমাতে জাজের ক্যারেক্টারে রয়েছেন মিঠুন চক্রবর্তী। উনি নিজে পার্সোনালি ডিভোর্সের মামলাগুলোকে লেপটাতে বলেন। উনি নিজে ডিভোর্স মামলায় বলেন যে উনি কোর্টে বসে কবিতা শোনান, কবিতা শুনিয়ে বলেন যে কেন তুমি এই তো 7 পাকে বেঁধেছো, তুমি কেন এনাকে ছেড়ে যাচ্ছ। সিরিয়াসলি? মানে আপনার মনে হয় লোকে এরকম ছোট ছোট ইস্যুর জন্য আজকাল ডিভোর্স ফাইল করছে? মানে আপনাদের বড় মাথায় এরকম ছোট চিন্তাই আসে? আজকে আমি দেখতে গেছিলাম একটা 2:50 শো আইনক্স সাউথ সিটি, এবং হলে মোটামুটি 40 জন মতন ছিলেন, 40-50 জন হবে, 40-50 জন মতো ছিলেন। ম্যাক্সিমামই ওল্ড ক্রাউড, মিডল এজ থেকে ওল্ড ক্রাউডই ছিল, উইচ ইজ এক্সপেক্টেড। এই সিনেমাটা ইয়াং ক্রাউডের জন্য একেবারেই বানানো নয়। বাট হাস্যকর এটাই লাগছে যে অনেক এন্টারটেনিং লোকজন সিনেমা হল থেকে বেরিয়ে আর বাড়ি পৌঁছয় না, তারা ওখানে বসেই রিভিউ করে দেয়, বিকজ তারা ভাবে ভাই আমি বাড়ি পৌঁছতে যদি অন্যরা ভিডিও করে বেশি ভিউজ পেয়ে যায়। বেশি ভিউজ তারা পাবে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট তারা অনেস্ট ওপিনিয়নটা দেবে। নিজের শরীরের সব কিছুই বেচে দিলাম বিকজ অরিত্রদা আমার ওপর রাগ করবে, এটা করে রিভিউয়ার আর থেকে লাভ নেই। জানেন তো, বাংলা কমিউনিটিতে রিভিউয়ার বলে কেউ রয়ে গেল না। ওই প্রথম সারির একদম ওই 2 লক্ষ সামথিং যাদের সাবস্ক্রাইবার, সেখান থেকে নিয়ে 70-80 হাজার
ওই যারা সাবস্ক্রাইবার বেস রয়েছে সবাই বিকে গেছে, সবাই সোল্ড আউট, একটা লোকও নেই যে সত্যি কথা বলে। এবং এনারা আবার নিজেরাও একটা কমিউনিটি, নিজেরাও আবার একে অপরের চাটেন, কি চাটেন আর বললাম না। তো নিজেদের মধ্যে যখন কাজ বেরোয় আবার আরেকজন বাজে বলতে পারবে না, বিকজ আরেকজন গোসা হয়ে যাবেন। তো ওই জন্য নিজেদের কাজ তো ভালো বলেনি, আবার বড় প্রোডাকশন হাউস যদি টাকা গুঁজে দেয় সেটাও ভালো বলেন। তো যা হওয়ার তাই হবে। তো এবার আমার মনে হয় আপনারা এবার পুরোপুরি দিয়ে দিন যে এন্টারটেইনিং সামথিং পিআর, সামওয়ানস জ্ঞান পিআর, সামওয়ানস রিভিউ পিআর, সামওয়ান আনপ্লাগড পিআর, এই নামগুলো অ্যাড করুন, ক্লেম করুন। দেখুন, টাকা নেওয়া অপরাধ না, টাকা নেওয়া কোনোদিনই অপরাধ না। আপনি ব্যবসা করতে নেমেছেন, আপনি নিতেই পারেন, বাট অডিয়েন্সকে ঠকিয়ে টাকা নেওয়াটা অপরাধ। আপনারা কেন ক্লেম করেন না? ইউটিউব কিন্তু সবসময় বলে পেড প্রমোশন মেনশন করো। তো আপনারা কোথাকার হোতা যে আপনারা মেনশন করেন না, হ্যাঁ আমি এটা পেড প্রমোশন করছি, হইচই আমায় টাকা দিয়েছে, অরিত্র আমায় টাকা দিয়েছে, এ আমায় টাকা দিয়েছে, তো আমি তার হয়ে প্রচার করছি, করুন। আমি বায়াস রিভিউ দিচ্ছি, ফাইন। একটা ফিল্মে আপনি যদি বলেন পরেরটা আপনার আনবায়াস করতেই পারেন, করবেন না, এতই টাকার লোভ। এবার আপনি হয়তো ভাববেন যে ভাই তুমি এত চেঁচাচ্ছ কেন, এত রেগে কেন গেছো, তুমি ফিল্মটা নিয়ে বলো, এসব কেন অবান্তর কথাবার্তা বলছো। এটা অ্যাকচুয়ালি অবান্তর নয়, আমি পয়েন্টে আসছি। সেটার কারণ হচ্ছে এই যে স্টোরির ওপর বেস করে করা হয়েছে। প্রথমত স্টোরির প্রমিসটা ফেক। 27 বছরের যে কেসটা প্রমিস করা হয়েছে, 27 বছরের অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল, এটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন। সেখানে কিন্তু ডিভোর্স গ্রান্ট করা হয়নি। মানে একজন 80 বছরের বয়স্ক লোক, তিনি ডিভোর্স ফাইল করেছিলেন, 27 বছর ধরে কেস চলছে। এবং সাইটিং দ্য এজ ফ্যাক্টর, যে আপনার এত বয়স হয়ে গেছে, এখন আর কেন আলাদা থাকবেন, আপনারা আপোষ করে নিন বা মিলমিশ করে নিন, ডিভোর্স মানে সেটেলমেন্ট করা হয়নি। তো সেই বেসিসের ওপর এই ফিল্মটা কোনোভাবেই দাঁড়াচ্ছে না। বিকজ এখানে কিন্তু অঞ্জনা বসুর ক্যারেক্টার আর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার, দে কান্ট লিভ উইদাউট ইচ আদার। মানে ওনাদের মধ্যে এত ভালোবাসা রয়েছে, এবং ওনাদের মধ্যে যে বিভেদটা ঘটেছে, যেটা 27 বছর আগে ঘটেছিল, 27 বছর আগে বিভেদটার রিজনটা ঠিক আছে, লজিক্যাল। আমি বুঝলাম একটা খুব সেন্টিমেন্টাল ইমোশনাল ইস্যুর ওপর ওনারা সেপারেশন হয়েছে, বাট আইদার সেপারেটেড হয়ে ডিভোর্স তখনই হয়ে যেত। 27 বছর ধরে ওনারা যেভাবে লাইফস্টাইল লিড করেছেন না, আপনার মনে হবে এটা 27 বছরের ঘটনা না, এটা একটা কিরকম লজিক্যাল সিচুয়েশন হতো যে একজন বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা ছোট জিনিসের ইস্যু নিয়ে কিছু একটা বিভেদ ঘটেছে, তারা ডিভোর্স ফাইল করতে গেছে এবং অন্য তাদের নেবার বা অন্য কেউ তাদের মধ্যে মিলমিশ করিয়ে দিচ্ছে। ইট উড হ্যাভ মেড মোর সেন্স। 27 ইয়ার্স না, কোনোভাবে এরা বোঝাতেই পারেনি 27 ইয়ার্স। 27 ইয়ার্স ভাই এভাবে পাস হয় না। 27 ইয়ার্সে কারুর লাইফে কেউ আসেনি, দুজনেই একদম পুরো দুজনকে রোজ একজন কোর্টে যায় তাকে খাবার দিতে, আরেকজন সে কোথা থেকে মাছ কিনবে, কোথা থেকে মাসকাবাড়ি বাজার কিনবে, সেখানে সে সবকিছু সেট করে দিয়ে আসে। আর ইউ থিঙ্কিং দ্য অডিয়েন্স ইজ ফাকিং কিডিং? আই এম সরি ফর ইউজিং দিস স্ল্যাং, বাট তোমরা কি ভাবো অডিয়েন্সকে আমি জানি না। আর এই ডেমোগ্রাফিক্সে তো ফিল্ম হতেই থাকছে। আপনারা যদি ডাইরেক্টরস মিট দেখেন না, ডাইরেক্টর মিটে এরা সবাই বলবে কারণ এই জিনিসটাই অডিয়েন্স খাচ্ছে, ওই জন্য আমরা খাওয়াচ্ছি। মানে আমি জল খেতে ভালো লাগে বলে আমাকে 20 লিটার জল একদিনে খাওয়াবে তুমি? আমি মরবো না তুমি মরবে? হতেই থাকছে। সন্তান হলো, তার আগে ছিল প্রজাপতি, ছিল এটা হলো, ঠিক আছে। আমরা আগে এরকম বাবা মা ছেলে এই একই ইকুয়েশনে চলছে। এককালে আমরা বাগবান দেখেছি, অনেক পুরনো এক টাইমে আমরা আফতার শুনেছি, ওই সময় অবশ্যই আমরা ছিলাম না, রাজেশ খান্নার আফতার। তো এই গোছের সিনেমা অনেক চলেছে, কিছু ভালো কিছু খারাপ, বাট আর কত? একটা ক্রাউডকে কত নিংড়বে? 40-50 জন করে গেছে। সাউথ সিটির ওটা ফার্স্ট শো ছিল, তার আগে সাউথ সিটিতে কোনো শো ছিল না। তাহলে ভেবে দেখুন, ওরকম একটা মাল্টিপ্লেক্সে যদি ফুটফল এরকম হয়, এবার এনারা এসে বলবে দারুণ হয়েছে, দারুণ, পিস ভালো হয়েছে। অডিয়েন্স তো দেখতেই পেলাম কত ভালো হয়েছে। এমনিতে আমরা জানি যে ফিল্মে বিজিএম থাকে, বিজিএম নিয়ে কিছু কথা বলার আছে আমার, বাট প্রবলেমটা হচ্ছে এই ফিল্মে বিজিএম নেই, এই বিজিএমটাই ফিল্ম আছে। কোনো লাইন যাচ্ছে না যার পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর নেই, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে অঞ্জন দত্ত দিয়েছেন, এবং তার সাথে আরো দুজনের নাম দেখলাম, এক্স্যাক্টলি রিকল করতে পারছি না এই অ্যাট দ্য মোমেন্ট, বাট 3 জন মিলে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন বা মিউজিক কম্পোজ করেছেন। ওটা একদম মিস করে গেছি, অঞ্জন দত্তর নামটা দেখেছিলাম। তো এই যে 3 জন মিলে দিয়েছেন, এর মধ্যে আপনি টিপিক্যাল টাচ পাবেন যে এনারা কেউ ব্যাকগ্রাউন্ড স্কোর দিতে অভ্যস্ত নয়, এনারা সবাই সিঙ্গার সং রাইটার, এবং সিঙ্গার সং রাইটার যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় তখন কিন্তু সে সঙ্গের অ্যাপ্রোচে দেয়,
এবং দ্যাট ডাজন্ট সাউন্ড গুড অলওয়েজ। কিছু কিছু সময় ইট ওয়ার্কস, কিছু কিছু সময় ইট ডাজন্ট ওয়ার্ক। মানে আপনি রকি দেখেন, রকি সিলভাস্টার স্ট্যালোনের রকি দেখেন, ওখানে কিন্তু প্রচুর গান আছে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের বদলে, বাট যখন ফাইটগুলো হচ্ছে তখন কিন্তু ওই গানগুলো ইউজ করা হচ্ছে না, তখন প্রপার ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হচ্ছে। এখানে কাহন, বঙ্গ, গিটার এইসব ইউজ করে ব্যাকগ্রাউন্ড স্কোর ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, which didn't work in the movie's favor. and আরেকটা জিনিস, কারা সাউন্ড ডিজাইন করেছিল আমার জানার ইচ্ছে রইল, যদি কেউ জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সাউন্ড ডিজাইনিং সাকস বিগ টাইম, কান ফাটছে আমার। মানে আমি বসেছি, আমি কানে, আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে সিনেমায় মানে লাউড থেকে লাউড মিউজিক শুনেছি ফিল্মে, কানে তালা পড়ে গেছে, এত আনব্যালেন্স সাউন্ড। মানে যখন অঞ্জন দত্তর এন্ট্রি হলো, কাঁচটা ভাঙলো, আমার কানের পর্দাটা ফেটে গেল লিটারেলি। মানে এবার অবভিয়াসলি আমি তার ওখানে ভলিউম কন্ট্রোল নেই যে আমি কমিয়ে দেবো, টর্চার ছিল, মিউজিক ওয়াজ আ টর্চার, বাজে খারাপ না, পাতি কথায় টর্চার। আর গান নিয়ে যেটা বলতে চাই, যে গানগুলো কয়েকটা ঠিকঠাক ছিল, যেগুলো শিলাজিৎ গেয়েছে, সোনু নিগমের গলায় গান আছে, শ্রেয়া ঘোষালের গলায় গান আছে। একটা গান আছে পার্টিকুলারলি যেটা অঞ্জন দত্ত নিজে গেয়েছেন, নিজে পারফর্মও করেছেন। এই গানটা আমি বলতে চাই অঞ্জন দত্ত আর নয়, প্লিজ ডোন্ট স্পয়েল ইউর লেগাসি। আমরা বড় ফ্যান আপনার, রঞ্জন আমি আসবো না, বেলা বোস, এই গানগুলো কত রঞ্জনা, গানটাতে অ্যাটলিস্ট 5 বার উনি রঞ্জনার নাম আওড়েছেন, হয়ে গেছে। রঞ্জনা গান করেছেন, রঞ্জনা সিনেমা করেছেন, সেই রঞ্জনা আজকে ভোগ সিনেমাটাও করে নিল, যাই হোক সেটাও তো ভোগে গেছে। এবার আপনি আর রঞ্জনাটাকে রসাতলে পাঠাবেন না, প্লিজ ছেড়ে দিন। হয় না কাউকে চান্স দিন, আপনার ছেলেকে চান্স দিন না, ও তো অ্যাটলিস্ট রঞ্জনা লেখে না। আর পুরো সিনেমাটা না অদ্ভুতভাবে শ্যুট করা হয়েছে, আপনার মনে হবে ওই অনেক সময় দেখবেন বাচ্চাদের হুইল চেয়ার যদি আপনি যেমনি ছেড়ে দেন না, নিজের মতো করে চলতে থাকবে, যদি একটু ঢালু জায়গা হয়। এই সিনেমাটা একটা অদ্ভুত ফিল আছে, আমি এত সিনেমা দেখেছি, এই ফিলটা আমি কোথাও পাইনি। ক্যামেরাটা হঠাৎ করে মুভ করতে আরম্ভ করে দেয়, মানে ফ্রেম সেট করে নিলাম তো, আমি একটা অ্যাঙ্গেল, একটা পার্সপেক্টিভ নিয়ে নিলাম, আমি কম্পোজিশন তৈরি করে ফ্রেমটা সেট করলাম, এবার আমি ডলিতে আছি বা হ্যান্ডেল আছে, আমি মুভ করব। শেকি শর্টস তো প্রত্যেক সিনেমায় থাকে, আমি জানি সেটা, ওটা এক্সপ্লেনেবল যে শেকি শর্টস আছে, ও মুভ করছে। এখানে একটা অদ্ভুত এফেক্ট আছে, ক্যামেরা দুলতে 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 চড়ে আছে, মনে হচ্ছে এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, এবং এটা মাল্টিপল টাইমস রয়েছে। আপনি ভাববেন যে আস্তে 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 স্লাইড করে মুভ করছে শটটাকে, না ও লিটারালি বুঝতে পারছে না যে কোথায় ফ্রেমটা পেলাম, স্লাইড করতে 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 একটা জায়গায় গিয়ে থামছে, আবার গড়াতে থাকছে, গড়ানো ক্যামেরা। এটা ফ্যান্টাস্টিক। এই জিনিসটা যদি ক্রিস্টোফার নোলানের কাছে বা স্টিভেন স্পিলবার্গের কাছে যায়, ওনারা লুফে নেবেন, এটা একটা আনট্যাপড টেরিটরি। সিনেমা যদি আপনি সেভিং গ্রেস বলতে চান, তাহলে সেভিং গ্রেস আমি বলবো মিঠুন চক্রবর্তী অ্যাজ অলওয়েজ। মানে মানুষটাকে সত্যি ক্রেডিট দিতে হয় যে পুরো ইন্ডাস্ট্রিটা উনি টানছেন। মানে যখনই ইন্ডাস্ট্রি দেখছে কিছু মানে ডাউনফল হতে চলেছে, তখনই ইন্ডাস্ট্রি বলছে মিঠুন দাসু মিঠুন দাসু। মানে উনি আসছেন সন্তানে, উনি আসছেন প্রজাপতিতে, উনি আসছেন শ্রীমান শ্রীমতীতে। শ্রীমান শ্রীমতী তো পুরোপুরি একটা ক্যাম্পেন বেসড মুভি, ঠিক আছে। মুভিটা ওরা যেভাবে বানিয়েছে আপনি বুঝতে পারবেন, ওনারা পেন অ্যান্ড পেপার নিয়ে বসেছেন, অরিত্র বসেছে, ডায়লগ রাইটার সবাই বসেছে, ওই যে কি কি চলবে মার্কেটে বলো, এই রাখবো। বাকি ক্রিয়েটিভিটি ওয়াজ অ্যাবসলিউটলি জিরো। যে স্টোরিটা করেছে কোনো অরিজিনাল স্টোরির ওপর বেস না, রিয়েল স্টোরির ওপর বেস না, নিজেরা একটা ওই 27 বছর টাকমাটা লাগানোর জন্য একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার স্টোরি বানিয়ে দিয়েছে, যেখানে 27 বছর ধরে এই এত প্রেমে হাবুডুবু খাওয়া কাপল কি করে আলাদা রইলো আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এবার এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে জাজের ক্যারেক্টারকে, তো জাজকে বানিয়ে দিয়েছে কবি। উনি সবার সাথে বসে রাস্তায় প্রিন্সেপ ঘাটে বসে উনি মদ খেয়ে রাত্রিবেলা আউট হয়ে যায়, এরকম জাজ, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। ডায়লগস লেখা হয়েছে আপনার একদম ওই টিনেজাররা যেরকম, এখনকার টিনেজার না, আর একটু আগের টিনেজাররা যারা ওই হোয়াটসঅ্যাপ মিমস, ফেসবুক মিমস এইগুলোকে যারা জোকস হিসেবে হা 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 করে হাসতো, ওই লেভেলের জোকস রয়েছে এখানে। ম্যাচিউরিটি বাদ দিন, অঞ্জন দত্ত মিঠুনের পাস নিয়ে কোনো ওই মারবো এখানে, সামথিং করবে ওখানে, বা ফেলুদা করেছে, ব্যোমকেশ করেছে যাদের ক্যারিয়ার দাঁড়ায়নি, এইসব ভাটেশ্বর ভাট ডায়লগ রয়েছে, হাসি পাবে। দেখুন যাদের ওই যেটাকে ইংলিশে বলে পুপ জোকসে যাদের হাসি পায়, তাদের ডেফিনেটলি এগুলোতে হাসি পাবে। বাকি আপনি যদি, আর শুধু হাসতে তো আমরা যাচ্ছি না, একটা স্টোরি দেখতে যাচ্ছি। এই হচ্ছে লেভেল অফ রাইটিং,
লেভেল অফ রাইটিং, এবং পুরো সিনেমাটায় আপনাকে একমাত্র ধরে রাখবে ওই মিঠুন চক্রবর্তী। বাকি বিশ্বনাথ রয়েছে, বিশ্বনাথ তো প্রত্যেকটা সিনেমাতে একটাই ক্যারেক্টার, একটাই রোল। পরমব্রত চ্যাটার্জির বিশেষ কোনো স্কোপ ছিল না, ওনাকে যা দেওয়া হয়েছে উনি ওইটুকুই করেছেন। মধুমিতা সরকারকে নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না, খুব একটা ভালো লাগেনি। ওনার ক্যারেক্টারটাও হাফ বেকড, ওনার অ্যাক্টিংটাও হাফ ডিসেন্ট, যাকে বলে চেষ্টা করছে বাট ওই চেষ্টাই করে গেল। আর অঞ্জনা বসু তো প্রত্যেকটাতেই মোটামুটি ওনাকে একটা স্ট্রিক্ট টিচারের মতোই লাগে, ওনারও অ্যাক্টিং রেঞ্জটা খুবই কম। তো আপনি যদি মিঠুন চক্রবর্তীর ডাই হার্ড ফ্যান হন, ডেফিনেটলি দেখে আসুন, বিকজ উনি স্ক্রিনটা কাঁপিয়েছেন। এবং অনেকে যেটা বলেছে যে অঞ্জন দত্ত আর মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি দেখতে চান, তো অঞ্জন দত্ত মানে ইন্টারভেলে ওনার এন্ট্রি হয় এবং তারপর থেকে সিনেমাটা পুরো মুখ থুবড়ে পড়ে। অঞ্জন দত্তর কিন্তু ভাববেন না আমি হেটার, আমি অঞ্জন দত্তর ফ্যান, মানে আমি আসবো না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম নবীনাতে, তো তখন থেকে মানে ওটা আমার কি বলবো ওই কলেজ জীবনের শুরু, তখন থেকে আমি ওনার ফ্যান, ওনার গানেরও ফ্যান। বাট উনি যা ইচ্ছে তাই করবেন, তাই বলে তো আর আমি ফ্যানের মতো ঘুরতে থাকবো না লট 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 করে। উনি অ্যাক্টিং পেরেছেন কি পারেন না জানি না, উনি একঘেয়ে ওই রঞ্জনা বেলাবস ফেসেই আটকে রয়েছেন। এবং কতদিন ওই নস্টালজিয়া নিংড়ে যে সিনেমা হবে আমি জানি না। এই সিনেমাটা আপনি দেখতে যেতে পারেন যদি আপনার খুব বাঙালি হিসেবে সেই চায়ের কাপ, আলুর খোসা, পেঁয়াজের রস, ডিম সেদ্ধ, নর্থ কলকাতার গলি, এইসবের মেনশন, এসব দেখায়নি, এইসবের মেনশন শুনলেই আপনি ভাবুক হয়ে যান, নস্টালজিক হয়ে পড়েন, তাহলে সিনেমাটা দেখে আসতে পারেন। নাহলে যদি আপনার এসব পছন্দ হয় না, একটা অ্যাটলিস্ট ডিসেন্ট সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনার কেন কারুর জন্যই নয়। স্টোরি একদমই প্রেডিক্টেবল, ঘিসাপিটা স্টোরি, যেভাবে যাচ্ছে আপনি বুঝতে পারবেন লাস্টে কি হচ্ছে, যে হ্যাঁ এটা তো আইদার মিল হবে বা ট্র্যাজেডি হবে, একদম পাতি কথা, দুটোই কনক্লুশন হয় এখান থেকে। তো যেটা হওয়ার সেটা হলো, আমি বলছি না কি হলো। লাস্টে আবার রাজ চক্রবর্তীর ক্যামিও রয়েছে এই ফিল্মে, রাজ চক্রবর্তীর ক্যামিও, এবং কোনো মাথা মুন্ডু নেই ওই সিনটা। হ্যাঁ, জাস্ট মনে হবে আপনার একজনকে ক্যামিও রাখার জন্য, হয়তো পরে এনাদের সাথে কাজ করব বলে এই ক্যামিওটা রেখেছে। এবং উনি এসে আবার রোল ক্রেডিটস বুঝিয়ে দিলেন যে আমি একটা সিনেমা বানাবো আপনাদের নিয়ে, ওটার নাম হবে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবং ভাববেন না এটাই ফার্স্ট টাইম যেটাতে ফোর্থ ওয়াল ব্রেক করলো। এর আগে আবার এই ন্যারেশনটা অদ্ভুত একটা স্টাইল নিয়েছে, যেটা অনেকের আবার নাকি দারুণ লেগেছে, হতে পারে। এবার ন্যারেশনটা করতে করতে মানে একটা বেসিক্যালি কিছুই না, মিঠুন চক্রবর্তী যাচ্ছে এবং ওই ক্যামেরাটা প্যান করে ওদের সামনেই ঘটছে মিঠুন চক্রবর্তীর মানে কম বয়সের যে ওনারা বিবাহিত ছিলেন তখনকার যে জীবনের ঘটনা ঘটছিল ওইগুলোই দেখানো হচ্ছে। এবার ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালার, ভাই এটা তো লোকে ফোনে ইনশটেও করে দেবে, ঠিক আছে, ওটা এমন কোনো বড় ব্যাপার না। এমন দেখাচ্ছে মনে হচ্ছে কোনো মানে সিজিআই এর কাজ করিয়ে দিয়েছে। এটা গেল, ফোর্থ ওয়াল ব্রেক করা ওখানে আছে, কি দেখছেন কি গল্পটা ওদিকে হচ্ছে, এরকম আর মিঠুন চক্রবর্তী বললো, ক্যামেরা ঘুরে গেল, এটাও রয়েছে। আর কিছু কিছু অদ্ভুত অদ্ভুত শট রয়েছে যেগুলো আপনার যখন ডিভোর্স কেসগুলো দেখানো হচ্ছিল ওইগুলো ডেপিক্ট করার জন্য দেখিয়েছে। ওগুলো কি শট বলে আর কেন রয়েছে এত আমি ডিটেলসে যেতে পারবো না, ওগুলো আপনারা প্লিজ গিয়ে দেখে আসুন, দেখে এসে চুলোচুলি করুন। ভোগ রিলিজ করেছিল গতকাল মানে 1 মে রাত্রির 12টার সময় হইচইতে। তো সকালবেলা উঠে দেখলাম অরিত্র রিভিউ দিয়ে দিয়েছে অলরেডি, এবং পরমব্রত চ্যাটার্জিকে একদম যাকে বলে ধুনে দিয়েছে। বিকজ এর আগে কিলবিল সোসাইটির একটা ইন্টারভিউ হয়েছিল যেখানে ওনাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছিল ইন্টারভিউয়ের সময়, সেইটার রিভেঞ্জ এই চলছে, ব্যাক অ্যান্ড ফোর্থ চলছে ওনাদের মধ্যে। হাস্যকর ব্যাপার যে সেই অরিত্রর স্টোরিতেই আবার কাজ করছে পরমব্রত চ্যাটার্জি, এটা ফার্স্ট উইয়ার্ড ব্যাপার। আরেকটা উইয়ার্ড ব্যাপার হচ্ছে এই অঞ্জন দত্তর সাথেই কিন্তু অরিত্র অনেকদিন আগে একটা ঝগড়া ঝামেলা হয়েছিল, অনেক বছর আগে, এবং সেটার ওপর সেটাও মিটমাট হয়ে গেছে, সেটা এনারা কাজ করছেন। তো এনারা কিন্তু ওই বলে না মানে একটা জিনিসের এপিট আর ওপিট, মানে এরা কখন কার সাপোর্টে থাকে কখন কার এগেনস্টে থাকে, ওই সেই গডফাদারের ডায়লগটা, ইটস নাথিং পার্সোনাল, ইটস স্ট্রিক্টলি বিজনেস, ওরকম একটা ব্যাপার। তো এইটা একটা দেখলাম যে এইভাবে স্টোরিটা লিখেছে। কিন্তু আমার একটা কনসার্ন হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ চলে, আপনি স্টোরি লিখে দিলেই তো সেটা কেউ হুট করে কাজ করে নেবে না, ওটাকে পারমুটেশন কম্বিনেশন করা হবে। একজন অ্যাক্টর বলবে আমি আমার মতো এটা চাই, আমি আমার মতো ওটা চাই, তো বড় বড় নাম একসাথে জুড়লে তো টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। তো আমার যতদূর মনে হয় অরিত্র একাই দোষী নয় এই স্টোরিটাকে এরকম বানানোর জন্য,
এর পেছনে অনেক লোকেরই হাত আছে, আপনারা বুঝতেই পারবেন কাদের হাত রয়েছে। অনেক আঁতেল হোঁতা লোকজন তো রয়েছে যারা কাজ করেছেন এই সিনেমাটায় পার্টিকুলারলি, তো তাদের তো একটু সব জিনিসে কাঠি করা স্বভাব। এবার কাঠিটা করতে গিয়ে আলটিমেটলি পুরো ডান্ডাটাই ঢুকে গেছে, যা হওয়ার ছিল তাই হয়েছে। তো এই ছিল আমার রিভিউ অন শ্রীমান ভার্সেস শ্রীমতী। আপনারা বুঝতেই পারছেন আমি খুব রেগে মেগে রয়েছি, কারণ রাস্তায় ঝড় উঠেছে, আমি দৌড়ে দৌড়ে এলাম, সত্যি বাড়ি ফিরলাম দৌড়ে দৌড়ে, কারণ ভিডিওটা করতে হবে। এবং ভিডিওটা করে আমি খুব ভালো করেই জানি যে প্রথম সারির যারা ভিউজটা পাবে তারা সবাই পেড রিভিউ দেয়। তো অনেস্ট লোকজনকে আপনারাও একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু কমেন্ট করুন, একটু লাইক করুন, নাহলে আমরা এই সাহসটা পাবো কি করে আপনাদের সামনে সত্যি ঘটনাটা তুলে আনার জন্য। তো প্লিজ সাপোর্ট দিস চ্যানেল বাই লাইকিং, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। আর হ্যাঁ, এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করবেন, বিকজ আমি চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক, স্পেশালি টু দ্য ক্রিয়েটার্স, সো দ্যাট দে নো দ্যাট এরকম একটা চ্যানেল অ্যাটলিস্ট রয়েছে যে ওনাদের এই কারসাজিগুলোকে ফয়েল করে ফেলেছে। তো বোকা বানানোর আর জায়গা নেই, বিকজ যতক্ষণ থ্রাশ আওয়ার আছে ততক্ষণ উই উইল কিপ অন এক্সপোজিং। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ